নির্বাচন নিয়ে অনেকের একটি সন্দিহান ছিল, অনেকে সন্দিহান ছিলেন যে এই সরকারের আমলে আসলে নির্বাচনটি কখন হবে, এটি নিয়ে একটি সন্দেহের বিষয় ছিল রাজনৈতিক অঙ্গনে, পাশাপাশি জনমনেও। প্রধান উপদেষ্টার বক্তব্যের মধ্য দিয়ে এবং প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে নির্বাচন কমিশনের চিঠি দেওয়ার মধ্য দিয়ে কিন্তু সেই বিষয়টি স্পষ্ট হয়ে গেছে যে আগামী বছরের ফেব্রুয়ারিতে রোজার আগে নির্বাচনটি হচ্ছে। আমরা এটি দিয়ে আলোচনা শুরু করবো, আপনার মন্তব্য কি? ধন্যবাদ আপনাকে। আসলে তো নির্বাচন নিয়ে কিছুটা অনিশ্চিত, কিছুটা ধোঁয়াশা, কিছুটা ফিসফাস, কিছুটা কানাঘুষো এগুলো হচ্ছিল, এবং আপনার প্রধান উপদেষ্টা মহোদয়ের পক্ষ থেকে অথবা তার প্রেস সেক্রেটারির পক্ষ থেকে একবার এক রকম কথা বলা হয়েছে, কখনো ডিসেম্বর, কখনো জুন, মানে এগুলো বলার প্রেক্ষিতে নির্বাচন নিয়ে এক ধরনের শঙ্কা তৈরি হয়েছিল। আমরা প্রত্যেকটা রাজনৈতিক দলই চেয়েছিলাম যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করার জন্য, এবং সেই মতে আমরা জুন মাসের 2 তারিখে যখন প্রধান উপদেষ্টা সাহেবের সাথে আমাদের দেখা হয়েছে, কথা হয়েছে 32টি রাজনৈতিক দলের মধ্যে 31টি রাজনৈতিক দলে কিন্তু আমরা ডিসেম্বর নির্বাচনটা দাবি করেছে। পরবর্তীকালে আমরা দেখলাম যে উনি আপনার ঈদ উপলক্ষে যে ভাষণটা দিয়েছেন জাতির কাছে, সেখানে আপনার নির্বাচনটাকে এপ্রিলের কথা বলেছেন। তো এপ্রিলটা আসলে নির্বাচনের সময় না। এপ্রিল মাস হলো যে কালবৈশাখী, ঝড়ো হাওয়া, তারপরে আপনার লু হাওয়া, প্রচণ্ড গরম, তারপর পরীক্ষা, রোজা, সব মিলিয়ে আমরা কিন্তু তখন সমস্যারই প্রতিবাদ করেছিলাম, এবং আমরা ডিসেম্বর নির্বাচন আদায় করার মধ্যে আমরা এক ধরনের প্রস্তুতি নিয়ে ফেলেছিলাম। পরবর্তীতে আমরা দেখেছি যে প্রধান উপদেষ্টা মহোদয় যখন লন্ডন গিয়েছেন, তখন তারেক রহমান সাহেবের সাথে একটা বৈঠকের মাধ্যমে একটা সিদ্ধান্ত হয়েছে যে ফেব্রুয়ারি মাসে নির্বাচনটা হবে। তারপরেও কিছুটা অনিশ্চিত, কিছুটা ধোঁয়াশা, কিছুটা যদি কিন্তু ইত্যাদি ছিল। পরবর্তীকালে আপনারা এই প্রধান উপদেষ্টার ঘোষণা, নির্বাচন কমিশনে চিঠি দেওয়া, নির্বাচন কমিশন থেকে আবার নির্বাচনের পূর্ণ প্রস্তুতি গ্রহণ করার প্রেক্ষিতে আমরা ধারণা করতে পারি যে রমজানের আগে এবং ফেব্রুয়ারির প্রথমার্ধে বাংলাদেশের বহুল আকাঙ্ক্ষিত, বহুল প্রতীক্ষিত জাতীয় সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। না, নির্বাচন নিয়ে যে সংখ্যার বিষয়টি ছিল যে কবে হবে, সেটি আপাতত কেটে গেছে। সেই যে মেঘ জমা হয়েছিল বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে, সেটি কেটে গেছে আপাতত। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচন কেন্দ্রিক যে দলগুলো, রাজনৈতিক দলগুলো আছে নিবন্ধিত, তার মধ্যে কয়েকটি দল নির্বাচন কমিশনকে নিয়ে ইতিমধ্যে প্রশ্ন তুলেছে, তাদের নিরপেক্ষতার জায়গা নিয়ে প্রশ্ন তুলেছে, এমনকি লেভেল প্লেইং ফিল্ডের কথা বলছে। লেভেল প্লেইং ফিল্ড হতে সময় লাগবে, কেননা তারা এখনো নির্বাচনের যে সময় তার মধ্যে ঢোকেননি, এখনো সেই প্রক্রিয়ার মধ্যে, আনুষ্ঠানিক প্রক্রিয়ার মধ্যে ঢোকেনি, সেটি হয়তো সময় লাগবে। কিন্তু এই যে নির্বাচন কমিশনকে নিয়ে যে প্রশ্ন তোলা হচ্ছে, এনসিপির পক্ষ থেকে বলা হচ্ছে যে নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন বা নানান সমালোচনা। তো আপনার কি মনে হয়, এই ধরনের মন্তব্য তো আমরা বিগত সরকারের সময় শুনেছি, কেননা তখন নির্বাচন কমিশনে আসলেই কোনো মেরুদণ্ড ছিল না। তো এখন আপনার 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে এই আস্থাহীনতা কেন? না, এটা তো সদ্য আপনার একটা ঘোষিত রাজনৈতিক দল, যাদের বয়স খুব বেশি দিন নয় এবং যাদের অভিজ্ঞতা নাই বা যারা ইতিমধ্যে নিবন্ধনও পায়নি, তারা তো নির্বাচনটাকে পিছিয়ে দেওয়ার জন্য তাদের এক ধরনের প্রচেষ্টা ছিল এবং তাদের একটা আকাঙ্ক্ষা ছিল। তারা তাদের দলকে একটু ফুলে ফাঁপিয়ে বড় করার জন্য তারা কিছুটা সময় চেয়েছিল, কিন্তু আমরা তো তাদের বিপরীতে একটা অবস্থান নিয়েছি। পাশাপাশি নির্বাচন কমিশনকে এখন এটা তারা বলার জন্য বলা, নির্বাচন কমিশন এখন পর্যন্ত নিরপেক্ষতা ভঙ্গ হয়েছে এই ধরনের কোনো কাজ তারা করেননি, কারণ তারা এখন পর্যন্ত নির্বাচনের ট্রেনিং চালু করেননি। এটা এক ধরনের ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে। আপনার এই যে নবগঠিত যে রাজনৈতিক দলটি ইতিমধ্যে কিংস পার্টি হিসেবে আমাদের কাছে ব্যাপকভাবে পরিচিত, এবং এই কিংস পার্টিকে আপনার সরকার যে লালন করছেন, আপনার তারা যে প্রোটোকল দিচ্ছেন এবং তাদের ব্যাপারে আপনার সরকারের যেই একটা পজিটিভ একটা মনোভাব, সেটা তো কারো কাছে অজানা নয়। কিন্তু ইতিমধ্যেই তো আপনার তাদের এখানে একটি ব্যাখ্যা দিয়েছেন কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী, যে কিংস পার্টি কিংবা সরকারের সহায়তা দেওয়া হচ্ছে, নিরাপত্তা থেকে শুরু করে সরকারি সব সুযোগ সুবিধা তারা ভোগ করছে। এখানে স্বরাষ্ট্রমন্ত্রী একটি ব্যাখ্যা দিয়ে বলেছেন যে আমরা যাদের সক্ষমতা কম নিরাপত্তার, যাদের ঝুঁকি বেশি নিরাপত্তাহীনতার, তাদেরকে আমরা বেশি প্রায়োরিটি দিই, অধিক প্রায়োরিটি দিচ্ছি। না, আমরা তো যারা রাজনীতি করেছি গত 15 বছর 17 বছর সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন সংগ্রামের লড়াইতে ছিলাম, আমরা অফলাইন অনলাইনে যারা সোচ্চার ছিলাম, আমাদের প্রত্যেকেরই তো একটা ঝুঁকি আছে। আমরা তো ঝুঁকিটা নিয়েই রাজনীতি করছি, বুঝছেন না, সেখানে এবং ঝুঁকিটা নিয়ে আমরা বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছি। কিন্তু আমরা কোনো রাজনৈতিক দলের আপনার মিটিংয়ে ডগ স্কোয়াড দিয়ে আপনার চেক করানোটা এটা আমরা দেখিনি আর কি। এটা ওইগুলো স্বরাষ্ট্রমন্ত্রী তো ধরেন বা উপদেষ্টা ইতিমধ্যেই তো বাংলাদেশে বিতর্কিত, ওনাদের কথা খুব একটা আমাদের
আমরা আমলে নেই না আর কি। আমরা মনে করি যে খুব অল্প সময়ের মধ্যে এনারা চলে যাবেন, ওনারা শস্য ভুবনে আবার ফেরত যাবেন। এনারা কেউই দেশ পরিচালনা করার মধ্যে সেই দক্ষতা নাই, যোগ্যতা নাই, আন্তরিকতাও নাই এবং আপনার সেই আকাঙ্ক্ষাও নাই। সুতরাং আমরা মনে করি যে একটা নির্বাচিত সরকারের জন্য আমরা অপেক্ষা করছি এবং যে মানে কিংস পার্টি তাদের মধ্যে ইতিমধ্যে যে আপনার প্রচণ্ড রকমের একটা বিরোধ সৃষ্টি হয়েছে, এটা তো একদম জনসম্মুখে প্রমাণিত হয়েছে এবং তাদের মধ্যে যে আপনার দক্ষতা বা অভিজ্ঞতার যথেষ্ট অভাব, বালখিল্য আচরণের যে একটা ওগুলো আমরা দেখছি। আপনার যেই বহুল আকাঙ্ক্ষিত তাদের ভাষায় যে জুলাই ঘোষণাপত্র, সেই জুলাই ঘোষণাপত্রের দিন তাদের একটা মানে বড় ধরনের একটা অংশ স্টেক হোল্ডার যারা ওই দলের, তারা কক্সবাজারের সমুদ্র সৈকতে গিয়েছে, এটা তো মনে হচ্ছে এবং তাদেরকে আবার সৌকত দেওয়া হচ্ছে। সেই ক্ষেত্রে মনে হচ্ছে যে আসলে তাদের রাজনৈতিক দলের মানে অবস্থানটা অতটা ভালো নয় এবং ইতিমধ্যে তারা হয়তো আপনার অন্য রাজনৈতিক দলের সহায়তায় কিছুটা পদযাত্রা করেছে, কিন্তু রাজনীতি তারা ইতিমধ্যে অপ্রাসঙ্গিক হয়ে গেছে। এবং লেভেল প্লেইং ফিল্ড যেটা আমরা মনে করি, আপনার যে জনগণ বহুল আকাঙ্ক্ষিত ভোটটা দেওয়ার জন্য প্রস্তুত আছে। আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে যদিও এখন পর্যন্ত তারা সেইভাবে সক্ষমতাটা প্রমাণ করতে পারছে না, কিন্তু যতদিন যাবে, আর যেহেতু সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসাবে মেসিটি পাওয়ার নিয়ে তারা নির্বাচন করবে, সুতরাং আমার মনে হয় যে নির্বাচন নিয়ে শঙ্কা করার কোনো কিছু নেই।